আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে একটা কথা আছে। এই অধিক সন্ন্যাসীতেই গাজন নষ্টের মতো নৈশভোজও নষ্ট হয়ে গেছে। কারণ সবাই নৈশভোজের খবর করছেন, কিন্তু নৈশভোজ বাতিল হলো কেন? তারপর রোহিঙ্গাদের ওখানে হেলিকপ্টারে প্রদর্শন করার ব্যাপারটা ছিল, সেটা বাতিল করে তিনি অন্য বিমানে সপরিষদ 12 জনকে নিয়ে তিনি ঘুরে এলেন। সার্জিও গোরের কথা বলছি। অথবা দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের দুর্ধদার বৈঠক কেন? বা তারেক রহমানের সঙ্গে কি কথাবার্তা হলো এবং তারেক রহমান কি বললেন? এবং ভারত এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতাপত্র বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই বা কি দশা হলো এই সার্জিও গোরের ভিজিটের পর, পুরোটাই আমি ব্যাখ্যা করব। একদম যা যা হয়েছে আমি পুরোটাই আপনাদের বলবো। দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমার অনুরোধ রইল। শুরু করছি আমি সার্জিও গোরের নৈশভোজ বাতিল। এখন নৈশভোজ কার সঙ্গে ছিল? সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের। তার সঙ্গে খলিলুর রহমান সার্জিও গোরের যে সাঙ্গপাঙ্গ, আমি তো বলেছি যে ক্লোজ ডোর মিটিং মানেই সেটা একজন থাকবে তার কোনো মানে নেই। 12 জন, তার সেক্রেটারি ফেক্রেটারি সব মিলে 12 জন উপস্থিত। ওদিকে আমাদের খলিলুর রহমান তিনি কি করেছেন? তিনি বিএনপি থেকে, এনসিপি থেকে, ইউনূসের দলের লোক, তারপর এলি তেলি গাঙ্গুরাম, যাকে পেরেছেন তাকে নেমন্তন্ন করে নৈশভোজে ডেকে পাঠিয়েছেন। যে আমার কত হ্যাডম দেখো, আমি তোমাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমি তোমাদের বসিয়ে দিচ্ছি। এখন মার্কিন রাষ্ট্রদূত তো মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন নীতি অনুযায়ী চলেন। তিনি প্রথম এই দৃশ্য দেখে খলিলুর রহমানকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেন যে নৈশভোজটা হচ্ছে আপনার সঙ্গে, আপনার পরিবার বা আপনার দল, আপনার সমর্থক, আপনার দেশের লোকের সঙ্গে কিন্তু আমার বৈঠক নয়। 1 to 1 বৈঠক মানে আপনার বিদেশ মন্ত্রকের যে সমস্ত প্রতিনিধি আছে তারা থাকবেন, আমার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি যারা রয়েছেন তারা থাকবেন, এর বাইরে কারোতে থাকার কথা নয়। ঠিক আছে, চলুন আগে আমরা বৈঠকটা শেষ করে নিই বলে একটা আলাদা কামরায় নিজেরা চলে যান 12 জন প্রতিনিধি সহ। আর ওই যে আপনার একজন উপদেষ্টা আছে না, তাই কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এটাও শুনে রাখুন। তা সেখানে আমি যা যা বলেছিলাম, যে যে প্রশ্নগুলো উত্থাপিত হবে, ঠিক সেই প্রশ্নগুলোই উত্থাপিত হয়েছে। চীনের সঙ্গে চুক্তি, তুর্কির সঙ্গে চুক্তি, এখানে ড্রোন কারখানা, অস্ত্র কারখানা, চীনকে মংলা ভোট দেওয়া, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে দহরম মহরম, তারপরেতে আরাকান মানবিক করিডোর, সেটা ব্যাপারে ব্যবস্থা না নিয়ে উনি চীনের করিডোর নিয়ে ওনারা পড়েছেন। বিস্তর ঝাড় খেয়েছে, ঝাড় মানে বিস্তর ঝাড় খেয়েছে। বিস্তর ঝাড় খাওয়ার পর
তিনি বলেন যে আমার প্রথম হচ্ছে সময় অভাব, অফিসিয়ালি যেটা বলেন আমার সময়ের অভাব এবং খাবারের আমার কিছু রেস্ট্রিকশন আছে বলে আমি নৈশ ভোজটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি বলে উনি বেরিয়ে যান। এর পরবর্তী প্রতিক্রিয়া হচ্ছে খলিলুর রহমানের, যেটা আপনারা দেখেছেন, সবকিছুতেই না। আসলে হ্যাঁ বলার তো কোনো জায়গা নেই। উনি কি বলতে পারবেন যে আমায় বলে বলে 6 মেরেছেন? পুরো বসিয়ে রেখে আক্ষরিক অর্থে যদি বলেন আপনি, ঠাস ঠাস করে চড়ানো, ঠাস ঠাস করে চড়িয়েছেন। এটা গেল প্রথম নিদর্শন। তারপর হচ্ছে আমাদের দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের একটা বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকে তিনি এটা স্বীকার করেছেন দীনেশ ত্রিবেদীর কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে চোখে দেখতো বাংলাদেশকে এবং যেভাবে শুনেছিল আওয়ামী লীগ সম্পর্কে, মানে যে সমস্ত খবর তাদের কাছে গেছিল সেগুলো কিছুটা সত্য, বাকিটা সর্বৈব মিথ্যা। এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই একই চোখে বাংলাদেশকে দেখবে। আপনাকে যে এখানে বসানো, আপনাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়ে উন্নীত করা, এই জন্য আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, কনগ্রাচুলেশন। আপনার এই উন্নতি আরো দীর্ঘায়িত হোক এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে আপনি আরো উপরে যান, আমাদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে। এবং দীনেশ ত্রিবেদী খুব কোলাবেলার লোক। দীনেশ ত্রিবেদী গভীরভাবে আপ্যায়ন করেন। যেটা 40 মিনিটের মিটিং ছিল সেটা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, অথচ নৈশ ভোজ ওদিকে বাতিল হয়ে গেল। এবার এরই মাঝখানে যখন মানে ওই বৈঠকটা যখন শেষ হয়ে গেছে, মানে নৈশভোজ শেষ হয়ে গেছে, আচ্ছা আগে দীনেশ ত্রিবেদীর কথা আগে আসে। দীনেশ ত্রিবেদীর যখন বৈঠক যখন শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেনা হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল রোহিঙ্গা পরিদর্শনে, রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে, কিন্তু তিনি সেনা হেলিকপ্টার ব্যবহার করেননি। তিনি একটি প্রাইভেট সংস্থার একটি প্লেনে ভাড়া করে তিনি পুরোটা ঘুরে আসেন। ঘুরে এসে তারপর আজকে সকালবেলা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটা শুরু হয় আপনাদের স্থানীয় সময় সকাল 8টায়। বৈঠকে তারেক রহমানকে আগা পাঁচতলা, যাকে ময়দা ঠাসা বলে না, ময়দা ঠাসা ঠেসেছেন। এবং আমি বলেছিলাম সঙ্গে পুরো চুক্তির দস্তাবেজ নিয়ে যাবেন, এবং প্রকৃত অর্থে কিন্তু চুক্তির দস্তাবেজ নিয়ে গেছিলেন। দুটো চুক্তি, একটা হচ্ছে 10 পয়েন্টের এগ্রিমেন্ট যেটা লন্ডনে হয়েছিল, তারেক রহমান নিজে সই করেছিলেন, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে এগ্রিমেন্ট। ক্লজ ধরে ধরে প্রত্যেকটার উত্তর চাওয়া হয়েছে। একটার উত্তর ফ্লাম্বিং করা ছাড়া তারেক রহমান কোনো সদুত্তর দিতে পারেননি। এই মিটিংটাও শেষ হয়ে যায় প্রায় 20 মিনিটের মধ্যেই। এর মধ্যে উনি আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন। যখন
মানে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের খলিলুর রহমানকে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন না, হয়নি। সবেতেই না। তার কি চা বিস্কুট খাওয়ার জন্য ওইখানে আলোচনা হয়েছে? যে সময় উনি বলছেন যে না হয়নি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। বিপরীতমুখী দুটি খবর। একদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না, আর অন্যদিকে সেই সময়ই ঘড়ি সময় ধরে সেই সময় কিন্তু আবার ওদিকে আওয়ামী লীগের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। বিএনপি টিএনপি কারোর সঙ্গে তার কোনো কথাবার্তা কিছু হয়নি। তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর তিনি সোজা ফিরে আসেন হোটেলে। হোটেল থেকে কিছুটা সময় মানে বিশ্রাম নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আজকেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ঠিক হয়েছে। সময়টা কখন আমি জানি না। ফলে আপাতত যেটা দাঁড়ালো, সার্জিও গোরের এই যে সফর, সেই সফরকে ঘিরে যে উত্তেজনার আবহাওয়া ছিল সেটাই পুরো জল ঢাললো। এবং চীনের সঙ্গে যে সমঝোতাপত্র এবং চুক্তিগুলো হয়েছিল সেগুলো সমস্ত ঠান্ডা করে ঢুকে গেল। এটা হবেই, এটা জানতেন তারেক রহমান সরকার, এবং তার জন্যে কিন্তু এই যে চীনা রাষ্ট্রদূত তিনি যে বারবার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এবং বাংলাদেশ সরকার তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করছিল না, সেটা কিন্তু এই জন্য। অর্থাৎ চীন ঠান্ডা ঘরে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক প্ল্যাটফর্মে। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে, মনে করে দেখুন, আপনারা তো ভুলে যান। ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে বলে একটা আমি কপি করেছিলাম বহুদিন আগে। সেই ওভারল্যাপিং পদ্ধতির কথাই কিন্তু আবার উনি বলেছেন যে আমরা একে অপরের স্বার্থ দেখে চলব। ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তারিত কথা হয়েছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। আমাদের এখানে তো কথাও হয়েছে, দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা হয়েছে। আর এই ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তর ঝাড় খেয়েছে তারেক রহমান এবং খলিলুর রহমান দুজনে, যার জন্য এখন খলিলুর রহমান এবং তারেক রহমান তাদের দেখবেন খুব বিষণ্ণ, তারা হতাশ এবং তারা বেঁকে গেছেন আর কি। এবার বুঝে গেছেন, পরিষ্কার বুঝে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাকআপটা ছিল সেই ব্যাকআপটা মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নিল আর কি, সোজা কথায়। এবার তোমার রাস্তা তুমি দেখে নাও, আমরা আমাদের রাস্তা করে নেব। ফলে আমি যে বলছিলাম না আপনাদেরকে খুব সেপ্টেম্বর অব্দি এগোবে না, তার আগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন, সেই এই মিটিংটার পরে এবার কি আপনার মনে হচ্ছে না যে 7-10 দিন বাদে সরকারের কি অবস্থা হবে? এবং আমি আর একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা ঢোকার 4 থেকে 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে। এখন যে অবস্থা শোনা যাচ্ছে, জামায়াত এবং এনসিপি যদি পদত্যাগ করে তাহলে সরকার তো সংকটে, সরকার তো পড়ে যাবে। কি হবে এখন খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে।
আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আমি বলেছি না, এই আগস্ট থেকে শুরু হবে, সেপ্টেম্বরের মধ্যে সব খতম, সাফ সফ হয়ে যাবে একদম। এর মধ্যে 6 জন সাংবাদিককে ডাকা হয়েছিল, আমি বললাম বোধহয়, তাদের কাছ থেকে সমস্ত জানা হয়েছে যে কজন সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে, কাদের কাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, মানবাধিকার ইস্যু কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে, সব তাদের কাছ থেকে জেনে নিয়েছে। আমি নাম কারোর বলবো না, আমি নামগুলো জানি কিন্তু আমি নাম বলবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের জীবনের ব্যাপার, তাই নাম বলাটাও উচিত হবে না। তো আপাতত খবর এখানেই শেষ। কাল থেকে আবার নতুন নাটক বিএনপি শুরু হবে, এই জামায়াত এনসিপি বনাম বিএনপি। নতুন নাটকের জন্য এবার আপনারা তৈরি থাকুন। এদিকে শেখ হাসিনাও ব্যাগপত্র গোছাচ্ছেন, তিনিও দেশে ফিরবেন, কোন পথে ফিরবেন সেটাও আমি জানি না, সেটাও পরে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ও বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফর শেষ করে ফিরে গেছেন। তার এই সফরকে ঘিরে কূটনৈতিক রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা। সফর আগে থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছিল, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে চীন ও ভারতের ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সফরে এসে প্রথম বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, ভারত ও চীন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই। কিন্তু তার পরদিন ভোরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে ঢাকার একটি হোটেলে একান্ত বৈঠকের খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হলে গোরের সফর নিয়ে জল্পনা কল্পনা এবং আলোচনা আরও বাড়ে। সবশেষ খবর হলো, এই বৈঠকের রেশ ঢাকা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। সার্জিও গোরের সাথে বৈঠকের পর ডাক পড়ায় ঢাকায় পূর্ব নির্ধারিত গলফ প্র্যাকটিস ফেলে তড়িঘড়ি করে দিল্লি ছুটেছেন মন্ত্রী পদমর্যাদার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গোরের সাথে বৈঠকের পর দীনেশ ত্রিবেদী কেন দিল্লি ছুটে গেলেন এবং সেখানে গিয়ে কি আবারও গোরের সাথে কোনো বৈঠক আছে কিনা তা নিয়ে ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। বিশেষ করে ভূ রাজনৈতিক ইস্যু হিসেবে চীন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু হিসেবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কিনা তা নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গোরের বৈঠকের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে মার্কিন অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে বিনিয়োগের কথাই বেশি উঠে এসেছে। তবে মার্কিন দূতাবাস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্জিও গোর তার সফরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। প্রশ্ন হলো, এই রাজনৈতিক গতিশীলতা বলতে আসলে কি বোঝানো হয়েছে? যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ ব্রিফিংয়ে দাবি করেছেন, চীন নিয়ে গোরের এই সফরে কোনো আলোচনাই হয়নি, কিন্তু গোরের সফরে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকারকে কিছু নথিপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি নথি আমাদের হাতে এসেছে। দূতাবাসের সূত্রগুলো বলছে, তারেক রহমানের চীন সফরে দেশটির ব্যবসায়ীদের সাথে 12টি সমঝোতা স্মারক হয়েছিল, যার মধ্যে 2টি চায়না প্রতিষ্ঠানের উপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা দেওয়া আছে। বিষয়টি নিয়ে সার্জিও গোর সরাসরি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূত্রগুলো বলছে, বিষয়টি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোরকে 2025 সালের অগস্টের শেষে ভারতে যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠিয়েছিলেন, সাথে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গোর এরই মধ্যে বেশ কয়েকটি দেশ সফর করে ফেলেছেন। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে আসেন তিনি। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে নানান ধরনের খবর প্রকাশিত হয়। বিশেষ করে সফরে এসে তিনি কি কি বিষয়ে আলোচনা করতে পারেন তার একটা ধারণা এসব খবর থেকে পাওয়া গিয়েছিল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি যেহেতু আমেরিকা যে কোনো মূল্যে চীনের প্রভাব ঠেকাতে মরিয়া, সে কারণে ধারণা করা হচ্ছিল চীন বাংলাদেশ সম্পর্কের বিষয়টি গোরের সফরের আলোচ্য সূচিতে থাকবে।
কিন্তু 30শে জুলাই বাংলাদেশ সফরের প্রথম দিনে গোরের সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ভারত ও চীন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই, কারণ এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, বাংলাদেশ সফরে সার্জিও গোরের প্রধান একটি ইস্যু ছিল চীনের সাথে বাংলাদেশের চলমান সম্পর্কের বিষয়। সার্জিও গোরের সফরের 33 দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে আসেন। সূত্রগুলো বলছে, ওই সফরে হওয়া কিছু সমঝোতা স্মারক নিয়ে মার্কিন প্রশাসনের আপত্তি আছে। সেই সংক্রান্ত কিছু নথিপত্র বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয়েছে। আমাদের হাতে আসা এসব নথিপত্রে দেখা যাচ্ছে, গত 25শে জুন বেইজিং এ তারেক রহমানের চীন সফরের সময় 12টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে 2টি চায়না প্রতিষ্ঠান, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিইসিসি এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিআরসিসি নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের আপত্তি আছে, কারণ এই দুটি চায়না প্রতিষ্ঠানই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তালিকাভুক্ত। সিসিইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তালিকাভুক্ত এবং নিষেধাজ্ঞার আওতাধীন। মূল প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি প্রধান অঙ্গ সংগঠন ও সহযোগী প্রতিষ্ঠান। মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার নীতি ও নির্বাহী আদেশ অনুযায়ী এই ধরনের সামরিক সংযোগ যুক্ত বা তালিকাভুক্ত মূল প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনগুলোর উপরও নিষেধাজ্ঞা ও বিনিয়োগের উপর বিধিনিষেধ কার্যকর থাকে। অন্তর্বর্তী সরকার আমলে সম্পাদিত বাণিজ্য চুক্তি অনুযায়ী এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সাথে যে বাংলাদেশের সরকারের সম্পর্ক রাখতে পারে না, সেটি সার্জিও গোরের সফরে তুলে ধরা হয়েছে। সূত্রগুলো বলছে, এর মধ্যে সিসিইসিসি নামক প্রতিষ্ঠানটি বাংলাদেশের চায়না অর্থনৈতিক জোনের কাজে $650 মিলিয়ন বিনিয়োগের কথা রয়েছে। কিন্তু মার্কিন প্রশাসনের আপত্তিতে বিষয়টি এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কি তা জানা যায়নি। চীন ইস্যু ছাড়া সার্জিও গোরের সফরে আরেকটি ইস্যু নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। সেটি হলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং এই দুই দেশের মধ্যকার চলমান প্রধান রাজনৈতিক বিবাদের বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত কোনো ভূমিকা রাখেন কিনা। যদিও 30শে জুলাই খলিলুর রহমান চীন প্রসঙ্গের মতো ভারতের ইস্যুটিকে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তার 12 ঘন্টার মধ্যে বিষয়টির নাটকীয় মোড় নেয়। 31শে জুলাই সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে ঢাকার একটি হোটেলে বেশ লম্বা একটি বৈঠক করেন সার্জিও গোর। বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি এই খবরটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। সার্জিও গোরের সফরের আগে থেকেই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছিল, চীনের অর্থায়নে তিস্তা প্রকল্প ও মংলায় অর্থনৈতিক জোন নিয়ে যুক্তরাষ্ট্রের যেমন মাথা ব্যথা আছে, তেমনি ভারতেরও দুশ্চিন্তা আছে। আবার ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশ দুটি স্বঘোষিত মিত্র হওয়ায় এসব ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের সুরে বাংলাদেশের সাথে কথা বলতে পারে, এমন ধারণা কূটনৈতিক মহলের অনেকেরই। আবার শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন এবং তার প্রত্যর্পণের ঘোষণার পর অস্থিরতা বাড়ছে, সে কারণে এই বিষয়গুলো নিয়েও কি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কথা বলবেন কিনা, এমন জল্পনা কল্পনা চলছিল। এসব কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের আগের দিন দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের বৈঠকের খবরটা গোরের সফরকে বেশ অন্যরকম মাত্রা দেয়। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হলো, সার্জিও গোরের সাথে বৈঠক শেষে তাড়াহুড়ো করে দিল্লি গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, 31শে জুলাই সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর 1.5 ঘন্টার দীর্ঘ বৈঠক হয়। তার কয়েক ঘন্টা পরে ভারতীয় হাই কমিশনার দেশের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে জরুরি আলোচনার জন্য নয়াদিল্লিতে উড়ে যান। সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে, ত্রিবেদীর নয়াদিল্লির উদ্দেশ্য বেশ তাড়াহুড়ো করে এবং অনেকটা আকস্মিকভাবে রওনা হয়েছেন। গোরের সাথে তার বৈঠক শেষ হওয়ার পর ত্রিবেদী কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সে খেলা স্থগিত করে বিকেল 5:52 ফ্লাইটে দিল্লি যান। গোর ত্রিবেদী বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত এমনকি বাংলাদেশি কর্মকর্তাদের কেউই প্রতিক্রিয়া না জানালেও রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
দিল্লিতে কাজ করেছেন এমন একজন সাবেক বাংলাদেশি হাই কমিশনার বলছেন, খুব স্পর্শকাতর কোনো ইস্যু না থাকলে হাই কমিশনারকে এভাবে জরুরি ভিত্তিতে তলব করা হয় না। ঢাকার একজন প্রভাবশালী রাজনীতিবিদ বলছেন, ভারতের কাছে এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ইস্যু নিয়ে আলোচনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আবার এটি এমন একটি বিষয় যেটি নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলবে না। ওই রাজনীতিবিদ বলেছেন, গুরের সফর শেষে মার্কিন দূতাবাস থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের তথ্য নেই, কিন্তু ত্রিবেদীর সাথে বৈঠক যে হয়েছে এটা সংবাদ মাধ্যম দূতাবাসের কর্মকর্তার বরাত দিয়ে বলেছে। আবার 30 ও 31 জুলাই এই দুদিন আরো কিছু রাজনৈতিক মিটিং এর খবর শোনা যাচ্ছে। মার্কিন দূতাবাস ও তাদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের সাথে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক সম্পর্কের কথা বলেছে। বিশ্লেষকদের ধারণা, এই রাজনৈতিক সম্পর্কের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিষয়গুলো, বিশেষ করে মিত্র হিসেবে ভারতের সাথে সম্পর্কিত বিষয়গুলোর ইঙ্গিত পাওয়া যায়। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী 2রা আগস্ট বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা দিবেন। তার আগে সকালে দিল্লির শীর্ষ নীতি নির্ধারকদের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে সার্জিও গোর বাংলাদেশ সফরের কর্মসূচি শেষ করে 1 আগস্ট দিল্লি ফিরে গেছেন। একটি সূত্র থেকে দিল্লিতে 2রা আগস্ট ভারতীয় শীর্ষ কর্তৃপক্ষের সাথে তার বৈঠক হওয়ার কথা জানা গেলেও বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করেন, সার্জিও গোরের বাংলাদেশ সফরে আসা, সফরে ডিনার বাতিল করা, এরপর দীনেশ ত্রিবেদীর সাথে লম্বা বৈঠক, তারপর ত্রিবেদীর দিল্লিতে ছুটে যাওয়া, এসব খবরের বড় রকমের তাৎপর্য আছে। কারণ অন্য সময়ের মতো ভারত বাংলাদেশের সম্পর্ক এখন শুধু সীমান্ত বা পানি বন্টন সমস্যার মধ্যে বন্দী না। আনুষ্ঠানিকভাবে কোনো দেশ না বললেও এই মুহূর্তে এবং সামনের দিনগুলোতে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার ইস্যুটি ভারত বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বড় ইস্যু হিসেবে প্রকাশ্যে রূপ পাবে। বিষয়টি গত নির্বাচনের আগেও পর্দার আড়ালে বড় রকমের ভূমিকা রেখেছিল। এখন আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেয় বিষয়টি সামনে আরো জোরালো হবে। শেখ হাসিনার ফেরার ইস্যুটির সাথে শুধু ভারত বাংলাদেশের সম্পর্ক নয়, এর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভূ রাজনৈতিক অনেক পক্ষ জড়িত। এসব পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিকা যে আছে সেটি 24 আগস্টের পর থেকে ওপেন সিক্রেটের বিষয় হয়ে গেছে। এখন দেখার বিষয়, ভারত ও যুক্তরাষ্ট্র এসব ইস্যু নিয়ে কতটা সমন্বিতভাবে কাজ করে। এখন এই পর্যন্ত সবাই